সেখানে মনের সমস্ত কথা লেখা থাকবে। হৃদির কাছে এই বুদ্ধিটাই ভালো মনে হলো। রাত জেগে একটা চিঠি লিখে নিল হৃদি। অনেকগুলো কাগজ ছিঁড়ে ফেলার পরই এই চিঠিটা গ্রহণযোগ্য হয়েছে হৃদির কাছে। রবিবারে সে ভার্সিটিতে সুন্দর একটা লং ড্রেস পরে গেল, খানিকটা সাজুগুজু করলো নানান প্রসাধনী দিয়ে। ফেরার পথে 3:30টার দিকে অহনের বাড়িতে উঠল ও। অহন তখন স্কুল থেকে ফিরে তার রুমে আরাম করছে। সাজেদা বেগমও নিচের রুমে। সে ওনার রুমে গিয়ে সালাম দিতেই বিছানা থেকে উঠে বসলেন তিনি। আরে রিদি আসছো দেখতেছি, আসো বসো। হৃদি বিছানায় গিয়ে বসলো। তখন সাজেদা বেগম জিজ্ঞাসা করলেন, তোমার মা কেমন আছেন? ভালোই আন্টি। সেদিন নাকি অহন তোমাদের বাসায় উঠছিল, ছাতা নিয়েও আসছে। ছাতা না নিয়ে যাওয়ার শিক্ষা হাড়ে হাড়ে টের পাইছে হারামজাদা। তা তুমি আসছো, অনেক খুশি হয়েছি। না স্যার, বললেন আসতে আরেকদিন, ভাবলাম ছাতাও নিয়ে গেলাম, আপনাকেও দেখা হয়ে যাবে। ভালো করছো, যাও তো দেখো কি করতেছে, চাটা বসাক। হৃদি খুশি হলো, এটাই তো চাচ্ছিল। সে স্যারের রুমের দরজায় এসে নক দিল। কে? আসো। হৃদি দরজা খুলে দেখে অহন ইয়ারফোন কানে গুজে কিছু দেখছে। ও তুমি আসছো, আমি ভাবলাম পাশের বাড়ির কেউ। বলে সে উঠে বসলো। গেঞ্জি গায়েই ছিল, সেটার উপর টি শার্ট পরলো। হ্যাঁ, ভাবলাম আন্টিকে দেখে যাব। ছাতা কিন্তু আমি দিয়ে এসেছি। ও, আমি ক্লাস থেকে এলাম এখন, আর ছাতার জন্য আসিনি। ভালো করেছো, বসো আম্মুর কাছে, চা বসাই। হৃদি শুকনো ঠোক গিল। এখনই তার কথাটি বলতে হবে, ভয় পেলেই চলবে না। বুক কাঁপছে হৃদি, তবুও সে ইতস্তত করে বলল, আরও একটা কাজে এসেছি, আপনাকে আমার কিছু কথা বলার আছে। অহন খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, তাই নাকি? আচ্ছা বলো। এখানে বলা যাবে? কেউ শুনবে না? না, মায়ের রুম থেকে শোনা যায় না। হৃদি আমতা আমতা করতে শুরু করলো। তার কপাল আর গলা ঘেমে গেছে। অন্যের আঁচল দিয়ে মুছে নিল সে। অহন তাড়া দিয়ে বলল, কি হলো, তোমাকে এত নার্ভাস লাগছে কেন? কি বলবে বলো। আমি আসলে, মুখ দিয়ে আসছে না হৃদির। সে অপারগ হয়ে বলল, আমার কাছে একটা কাগজ আছে, সব সেখানে লেখা আছে, আপনি পড়লেই হবে, পরে কল দিয়ে আমাকে উত্তরটা জানাবেন। অহন অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, চিঠি? বুঝলাম না কি বলতে চাচ্ছ। আচ্ছা দাও, আমি দেখে পরে জানাবো। হৃদি ব্যাগ থেকে চিঠিটা বের করেই বাড়িয়ে দিল। অহন পড়তে শুরু করেছিল। হৃদির হৃস্পন্দন বাড়তে শুরু করলো। সেই সাথে সাথে বলল, আমি এখন যাচ্ছি, অন্যদিন আসবো। বলে অহনকে কোনো সুযোগ না দিয়ে উঠে সাজেদা বেগমের দরজার কাছে এসে বলল, আন্টি, আমার একটু এখনই যেতে হবে, আম্মু ফোন দিয়েছে। কি বলো? চা খাইয়া যাও মাইয়া, তোমার মাকে আমার কথা বলো। না আন্টি, অন্যদিন আসবো, এখন যেতে হবে। বলে কোনো মতে পালিয়ে এলো বাইরে। হৃদি চলে যাওয়ার পর অহন আর চিঠি পড়েনি। আসলে আজান দিয়েছে অনেক আগেই, তাই ভাবলো হৃদি যখন চলে গেছে তাহলে আর চা বসাতে হচ্ছে না। পুকুর থেকে অজু করে এসে নামাজ শেষে বালিশ নিচ থেকে পুনরায় চিঠি বের করলো। স্যার, আপনি এই চিঠি পড়ছেন মানে হলো আমার মুখে এই কথাগুলো বলতে ব্যর্থ হয়েছি। মেয়ে হয়ে জন্ম নিলে বোধহয় এই একটা সমস্যা, সব কথা মুখ ফুটে বলা যায় না। আমিও কয়েক বছর থেকে পারিনি। আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নেবেন, খারাপ মেয়েও ভাববেন কিনা এটা নিয়ে চিন্তা হয়। তবুও কি করব বলুন, আমি অপারগ। আপনি আমাকে প্রায় 1 বছর পড়িয়েছিলেন। প্রতিদিন বাদ আসর নামাজ পড়ে আপনি আমাকে পড়াতে আসতেন। সময়টা নেহাত কম ছিল না। এই সময়টাতে আপনি আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। আপনার কাছে পড়তে বসলে আমার এত ভালো লাগতো কেন জানি না। আপনার রাশভারী পুরুষালী ভয়েস আমাকে ভেতরে কেন এত আলোড়ন তুলতো আমি জানি না। আপনি এসে টেবিলে বসতেন, মাথায় তখনও টুপি থাকতো। টুপিটা খুলে টেবিলে রেখে চুলে আঙুল চালিয়ে ঠিক করতেন। এই দৃশ্যগুলো যে কি ভীষণ মিষ্টি আমি বোঝাতে পারবো না। আর আপনার চোখ এত বিষণ্ণ, যেন সে সাক্ষী দিত এই মানুষটিকে বাইরে থেকে যত ভালো মনে হচ্ছে, ভেতরে ঠিক ততটাই তার কষ্ট। আমার ভীষণ মন কেমন করতো, ইচ্ছা করতো আপনার কষ্টের ভার আমিও ভাগাভাগি করে নেই, আপনার একাকিত্বের সঙ্গী হয়ে যাই। আমি লুঙ্গি পরা পুরুষ মানুষদের পছন্দ করতাম না। আপনি মাঝে মাঝেই লুঙ্গি পরে চলে আসতেন পড়াতে। আমার তাতেও ভীষণ ভালো লাগতো দেখে, অন্যরকম ভালো লাগতো। আমি ইন্টার শেষ করলাম, ভালো রেজাল্ট করলাম আপনার ভালো গাইডের ফলে। এরপর আপনি পড়ানো বাদ দিয়ে দিলেন। আব্বা আম্মাও ভাবলেন
এখন আর স্যার রাখার প্রয়োজন নেই, কিন্তু আমার মন মানে না। আমি রোজ আপনাকে দেখতে চাই, নয়ন ভরে দেখতে চাই। তাই 2 বেলা দোতলার বারান্দা দিয়ে আপনাকে একটু দেখবো বলে চাতক পাখির মতো অপেক্ষা করি। না দেখতে পেলে আমার কেমন তেষ্টা তেষ্টা পায়, যেন আপনি জল। আচ্ছা স্যার, আমার এই ভালো লাগার নাম কি বলবেন? এখন আমার কি করা উচিত বলবেন একটু? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি এত কিছু বুঝি না। আমি চাই সব সময় আপনাকে দেখতে, আপনার সঙ্গে থাকতে, আপনার একাকিত্বের সঙ্গী হতে। বাকিটা আপনার ইচ্ছা, আমাকে জানাবেন। ইতি আপনার প্রেমের ভিখারিণী। কাজী নজরুল ইসলামের গানের দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী। এই ভিখারিণীর মতো আমিও আপনার দুয়ারে দাঁড়িয়েছি। পুরো চিঠি পড়ে অহনের শরীর ঘেমে গেল। সে এক গ্লাস জল খেয়ে ফ্যানের সুইচ টিপে বসলো বিছানায়। ওদিকে লজ্জা আর ভয় অস্থিরতায় তার মাথায় যেন কাজই করছে না। দ্রুত হেঁটে হেঁটে বাসায় ফিরল রীতি। পুরো সন্ধ্যায় রীতির প্রচণ্ড ভয় হচ্ছিল। একেবারে এক একটা চিন্তা মাথায় এসেছে। একবার মনে হচ্ছে আশ্চর্য, সে মেয়ে মানুষ এটা কি করে করলো? সে স্যার কি চিঠি দিয়েছে? কোনো বিপদে পড়তে যাচ্ছে না তো? ও কোনো বদনাম হয়ে যাবে না তো? এগুলো ভেবে হৃদির গালা বরাবর শুকিয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে উনি এখনো কিছু জানাচ্ছেন না কেন? চিঠি পড়া তো কবেই শেষ। এইরকম নানান নেতিবাচক চিন্তায় তার সন্ধ্যা কেটে গেল। রাতের খাবার পর বিছানায় এসে মোবাইল হাতে নিয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল ওর। মোবাইলের নোটিফিকেশনে দেখা যাচ্ছে অমন স্যারের মেসেজ। কাপা কাপা হাতে মেসেজ সেন্ড করলো সে। রিদি, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তোমার চিঠি ইতোমধ্যে আমি ছিঁড়ে পুকুরে ফেলে দিয়েছি, যাতে ঘুণাক্ষরে কেউ এগুলোর ব্যাপারে কিছু জানতে না পারে। তুমি যা করছো ভাবছো সবই ভুল হচ্ছে, চরম লেভেলের ভুল। তোমার মা বাবা আমাকে বিশ্বাস করে তোমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছিলেন। এখন এসব তারা শুনলে খুবই কষ্ট পাবেন। তাছাড়া তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তুমি সদ্য ফোটা এক নবীন পুষ্প, আমার মতো না। তুমি কেন আমার সাথে নিজের জীবন জড়াবে? তুমি এরকম ভুল সিদ্ধান্ত নিয়ে সুন্দর জীবন নষ্ট করতে পারো না। আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, আর কখনো এগুলো আমাকে বলবে না। আমি তোমার থেকে এসব আর শুনতে চাই না। পড়ালেখায় মনোযোগ দাও, ভালো থেকো। মেসেজ পড়ে হৃদির মিশ্র অনুভূতি হলো। স্যার তাকে প্রত্যাখ্যান করেছে, এইটা একটা কষ্ট। ইতিবাচক বিষয় হলো স্যার প্রত্যাখ্যান করলেও তা গোপন থাকবে। নিজেকে নিরাপদ দেখে হৃদি বেশ সাহস পেল। সে পুনরায় মেসেজ দিল। আপনাকে পেলে আমার উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কেন মনে হচ্ছে? আমি তো আপনাকে চিনি, আপনার অতীত জানি, আপনার পরিবারকে জানি। সবকিছু জেনে বুঝেই তো চেয়েছি। আপনার আমাকে পছন্দ না হলে ভিন্ন ব্যাপার, কিন্তু দয়া করে আমার ভবিষ্যতের কথা বলে ফিরিয়ে দিবেন না। আমি মনে করি আপনার সঙ্গে আমার ভবিষ্যৎ সুন্দর হবে। উপাস থেকে ক্ষীণ সময় পর মেসেজ এলো। এটা কি বলছো রিদি? তোমাকে পছন্দ হবে না কেন? তুমি যথেষ্ট সুন্দরী, নম্র ভদ্র একটি মেয়ে। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ নেই। কেন ফিরিয়ে দিচ্ছি সেটা নিজেই ভেবে দেখো। তুমি বাস্তবতা বুঝতে চেষ্টা করো। স্যারের মুখে নিজের সৌন্দর্যের প্রশংসা শুনে হৃদির মনটা ভালো হয়ে গেল। সে লাজুক হেসে মেসেজ দিল। আপনি বলুন বাস্তবতাটা কি? প্রথমত, তোমার পরিবার মানবে না। তাছাড়া আমার ব্যক্তিগত কারণও আছে। আমি আসলে প্রেম বা বিয়ে করতে আর আগ্রহী নই। আমার পরিবারের মানা না মানা পরে, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আমাকে মানছেন কিনা। দেখো রিদি, আমি এত কথা বাড়াতে চাই না। আবারও বলছি, আমি কাউকে আর আমার জীবনে গ্রহণ করতে পারবো না। আমি আমার স্ত্রীর স্মৃতি নিয়েই এই জীবন কাটিয়ে দিতে চাই। তুমি ভালো থেকো, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। কথাটা শুনে হৃদি চুপ হয়ে গেল। এখন তার কি বলা উচিত? মানুষটি কেন এখনো মৃত স্ত্রী নিয়ে পড়ে আছে? চলে গেছে, তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। বিষয়টা স্পর্শকাতর, তাই খুব সাবধানে হৃদি মেসেজ দিল। দেখুন স্যার, আপনার স্ত্রী মারা গেছেন প্রায় 6 বছর। আপনি আমাকে পড়াতে যখন আসতেন তারও মনে হয় 2 বছর আগে। আমি আপনার প্রেমে যখন পড়েছি তখন আপনার জীবনে আর কোনো নারী নেই। তাহলে বলুন, আমার ভালো লাগায় কি কোনো ত্রুটি আছে? আমি সেটা বলছি না, তোমাকে দোষারোপ করছি না। আমি কেবল এমনি প্রেম বিয়ে এসবে আগ্রহী না। যদিও আপনার ব্যক্তিগত বিষয়, তবুও কিছু কথা বলতে চাচ্ছি স্যার। না, আর কোনো কথা নয়, ভালো থেকো। আর কোনো মেসেজ দিও না। আমি এসব আলাপ করতে
অস্বস্তি বোধ করছি। হৃদি এবার থেমে গেল, খানিকটা ভয় পেয়ে গেল সে। হয়তো আর মেসেজ দিলে স্যার রেগে যাবেন। সে মোবাইল বালিশের পাশে রেখে চুপচাপ শুয়ে থেকে স্যারকে নিয়ে ভাবছে, একটা মানুষ এমন হয় কি করে? প্রায় 6 বছর আগে প্রসবকালীন জটিলতার কারণে তিনি স্ত্রীকে হারান। সেই স্ত্রীর স্মৃতি নিয়ে এখন এত কম বয়সী একজন পুরুষ মানুষ বসে থাকবে। কত পরিচিত স্ত্রী থাকা সত্ত্বেও পতিতালয়ে যায়, পরকীয়ায় জড়ায়, সোশ্যাল মিডিয়ায় অন্য নারীর ইনবক্সে মাখামাখি করে। আর ওনার তো স্ত্রী আর জীবিতই নেই, তবুও কেন তাকে ফিরিয়ে দিলেন? তার মতো সুন্দরী তরুণীকে পেয়েও কেন মৃত স্ত্রীকে নিয়ে পড়ে থাকবেন? তাহলে কি একজন বিবাহিত পুরুষকেও প্রভাবিত করার মতো রূপ নেই হৃদির? কেমন যেন এক অদ্ভুত হচ্ছে ওর। মিশ্র অনুভূতি, সেটা রাগ না অভিমান কি জেদ বুঝতে পারছে না ও। সকাল 9:30। অহন স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। আজ তার হাতে ছাতা আছে, পরনে কালো গেঞ্জি, বাঁ হাতের কবজির উপরে ঘড়ি। নদীর তীর ঘেঁষে আসা ওই রাস্তাটি এসে শিমুল গাছের কাছে বাঁক নিয়েছে। সেটা পার হতেই নগ্ন হয়েছে হৃদিদের দোতলা বাড়িতে। অহন সাবধানে তাকিয়ে দেখে নিল বারান্দা। রোজকার মতো হৃদি বসে আছে সেখানটায়। প্রায়ই সে হৃদিকে বারান্দায় বসে থাকতে দেখে, কিন্তু কখনো এর কারণ ও ভাবেনি। আজ ভাবছে সে, মেয়েটি কি তাকে দেখতেই এসে বসে থাকে এখানে? ওর প্রস্তাবের আগে তার এই ভাবনাগুলো আসেনি কেন? হয়তো সে চিন্তাও করেনি তার মতো একজন বিবাহিত পুরুষের প্রেমে পড়তে পারে হৃদি। তাই ওর সব কিছু ইতিবাচকভাবে নিয়েছে অহন। হৃদির বয়স কতই বা হবে? 22 বা 23 বছরের উপরে তো কোনো ভাবেই হবে না, অথচ তার বয়স 35 বছর হতে চলল। এই মেয়েটি তার প্রেমে পড়ে যাবে এটা চিন্তাতেও আসেনি কখনো। অহন বারান্দার দিকে না তাকিয়ে চলে যেতে চাচ্ছে, কিন্তু আজ বারবার চোখ চলে যাচ্ছে সেদিকে। হৃদি গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ওর পরনে কমলা রঙের একটি কামিজ, হাত কোনই অবধি সেটার মাথার চুল একপাশে কপাল বেয়ে এসে পড়েছে। সে চোখ সরিয়ে নিল। হৃদিদের গেটের সামনে দিয়ে খানিকটা দ্রুত পদেই সে চলে গেল। আজ হৃদিকে একটু বেশি কি সুন্দর লাগছে তার কাছে। অহন এইসব ভাবনাকে গুরুত্ব দিতে চাইল না, চলে গেল স্কুলে। ফেরার পথেও দেখতে পেল ওকে। অহনের বুঝতে আর বাকি রইল না হৃদি সব সময় এভাবে তাকে দেখতেই দাঁড়িয়ে থাকে। এভাবে মাসখানেক চলে গেল। রোজ যেতে আসতে হৃদিকে বারান্দায় দেখতে পায় সে। অহন ভেতরে ভেতরে অবাক হয়। হৃদি তাকে আর কখনো মেসেজ দেয়নি, তাদের বাড়িতেও যায়নি, অথচ শুধু দূর থেকে তাকিয়ে কেবল দেখে তাকে। আরও 1 সপ্তাহ খানেক পর এক শুক্রবার রাতে হঠাৎ তাকে অবাক করে দিয়ে হৃদির মেসেজ এলো। কেমন আছেন স্যার? সে দ্বিধায় পড়ে গেল। রিপ্লাই কি দিবে? সে তো শেষ দিন বলেছিল আর তাকে মেসেজ না দিতে। এখন সে রিপ্লাই দিতে যাবে কেন? মোবাইলটা বালিশের পাশে রেখে চোখ বুজে রইল। নানান ভাবনা মাথায় ঘুরতে শুরু করলো। তার কি রিপ্লাই দেওয়া উচিত? মেয়েটি তো এরপর আর এতদিন মেসেজ দেয়নি, ভদ্রতা থেকেও তো কথা বলা যায় নাকি? সে ফোন হাতে নিয়েই রিপ্লাই দিল, তবে খানিকটা গাম্ভীর্যের সুরে। হ্যাঁ, ভালো আছি, কিন্তু মেসেজ কেন দিয়েছ? কোনো জরুরি প্রয়োজন? উপাস থেকে এবার ভয়েস রেকর্ড এলো। সে অবাক হয়ে ইয়ারফোন কানে গুঁজে প্লে করলো। জরুরি কিছুর জন্য মেসেজ দেইনি। শুক্রবার তো, আজ 2 বেলা কেউ আমাদের বারান্দার দিকে বারবার তাকিয়ে আমাকে দেখেনি বলে মিস করছিলাম বলে ফিক করে হেসে দিল রিধি। অহন অবাক হয়ে গেল ভয়েস শুনে। রিধি হেসে হেসে ইয়ার্কির সুরে কথা বলছে। শেষ দিকে স্পষ্ট হাসলো ও। সে বারান্দায় তাকিয়ে রোজ 2 বেলা ওকে দেখে মানে? রিধি এইরকম ইয়ার্কি করে কথাটা বলতে পারে সে ভাবতেই পারেনি। সে তো ওদিকে তাকায় না, হঠাৎই চোখ চলে যায়, আবার চোখ ফিরিয়েও নেয়। মেজাজটা খারাপ হয়ে গেল তার। সে রিপ্লাইও দিল, তুমি তো খুবই বেয়াদব মেয়ে। আমি তোমার দিকে তাকাই মানে? আর হাসছো কেন? মনে রাখবে, আমি তোমার টিচার, তোমার এলাকার স্কুলের শিক্ষক। তুমি নিজেই বারান্দায় এসে বসে থাকো। আমি এগুলো পছন্দ করি না। পুনরায় ভয়েস দিল। কি আমি বেয়াদব? আপনি গালাগাল করছেন একটা যুবতী মেয়েকে, আর আমি আমার বারান্দায় দাঁড়িয়ে থাকলে অসুবিধা কি? আমি রোদ পোহাই, প্রকৃতি দেখি, তাতে আপনার কি? আমি রোজ দাঁড়িয়ে থাকবো। তুমি আমাকে মেসেজ দিও না, আর তুমি তোমার বারান্দায় দাঁড়িয়ে থাকো, আমার কি? দিলাম না আর আপনাকে মেসেজ। বারান্দার দিকে বারবার তাকিয়ে ছাত্রীকে দেখা যায়, আবার প্রেম করলে অসুবিধা।
অহন পুনরায় ওর কথাগুলোর সাথে হাসির আভাসও পেল। মেয়েটি তার সাথে মজা করতে শুরু করেছে। আর কোনোদিন ওই বারান্দার দিকে তাকানো যাবে না। সে আর মেসেজের রিপ্লাইও দিল না। এরপর বেশ কয়েকদিন সে স্কুলে যেতে আসতে বারান্দায় একবার ওকে দেখে চোখ ফিরিয়ে দ্রুত বাড়িটা পেরিয়ে চলে যায়। এভাবে মাসখানেক চলে গেল। হঠাৎ সে কিছুদিন ধরে লক্ষ্য করে হৃদি আর বারান্দায় আসে না। আগে 2 বার এলেও এখন একবারও আসে না। এভাবে গুনে গুনে 3 দিন চলে গেল। হৃদির দেখা পাওয়া আর যায় না। একবার মনে হয় কোনো অসুখ বিসুখ হলো না তো ওর, আবার মনে কোথাও বেড়াতে গেল নাকি। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাও মনে হয় না। কিছু গেট খোলা দেখা যায়। বারান্দার দড়িতে হৃদির ভেজা কাপড়গুলো ঝুলতে থাকতে দেখা যায়। এতদিনে হৃদির সকল কাপড়ের রং মুখস্থ হয়ে গেছে তার। সে বুঝতে পারে ও বাড়িতেই আছে, কিন্তু বারান্দায় আর আসে না। হয়তো অসুস্থ, নয়তো এমনিতেই আর আসে না। তার কি ওদের বাড়িতে যাওয়া উচিত? গিয়ে কি বলবে সে হৃদি বারান্দায় আসে না কেন? এটা তো বলা যায় না নাকি? নিজ থেকে মেসেজ দিতেও অস্বস্তি বোধ করছে ওর। এভাবে আরো দিন কয়েক যেতেই সে অস্থির হয়ে উঠল। একদিন রাতে রীতিমতো ছটফট করতে শুরু করলো অহন। সিদ্ধান্ত নিল মেসেজ দিবে। সে মোবাইল বের করে মেসেজ দিল। তোমাকে আজকাল দেখাই যায় না, অসুস্থ টসুস্থ নাকি? মেসেজ সিন হলো না। 2টো চিহ্ন দেখালেও সেটা সবুজ আর হলো না। অহন ভেতরের অস্থিরতা নিয়ে অপেক্ষায় রইল। বিরক্তিকর এই অপেক্ষার রাত 2টা পেরিয়ে হলো 3টা। তবুও মেসেজ সিন করেনি হৃদি। ঘুম এলো তার একটু পরেই। আজ সে ফজরের নামাজও পড়তে পারল না। ঘুম ভাঙল সকাল 8:30টার দিকে। উঠেই মোবাইল হাতে নিয়ে দেখে হৃদির মেসেজ। আমি আর বারান্দায় যাব না ঠিক করেছি। আপনি রোজ কষ্ট করে নিজেকে ধরে বেঁধে মাথা নুইয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যান। এর থেকে আমার বারান্দায় না দাঁড়ানোই ভালো। আপনার মনের ওপর এবং ঘাড়ের ওপর চাপ পড়ুক তা আমি চাই না। অহন হাঁপ ছেড়ে বাঁচল। তার মানে অসুখ বিসুখ হয়নি ওর, কিন্তু গায়ে খুব লাগলো কথাটাতে। সে রিপ্লাইও দিল। আমি কষ্ট করে মাথা নুইয়ে যাব কেন? আমার এদিক ওদিক তাকানোর অভ্যাস নেই। মেসেজটি দিয়ে সে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বের হয়ে হৃদির মেসেজ পেল। না তাকালে জানলেন কিভাবে আমি বারান্দায় যাই না? কেন, আমি কি কানা? একবার হলেও তো চোখ যায়। তা কেউ বারান্দায় না গেলে আপনার মেসেজ দিয়ে খবর নেওয়ার কি আছে? অহন চুপ করে থেকে ক্ষীণ সময় পর মেসেজ দিল। এমনি ভাবলাম অসুখ বিসুখ হলো কি না। একটা কথা বলি। কি কথা? এইভাবে কি একটা জীবন চলে? আন্টির জন্য হলেও তো আপনার বিয়ে করা দরকার। হ্যাঁ মানলাম আগের স্ত্রীর স্মৃতি ভুলতে পারছেন না, অন্য মেয়ের কথা ভাবতে পারছেন না, কিন্তু নিজে একদম মনের দরজা বন্ধ করে বসে থাকলে কি আগ্রহ তৈরি হবে? আপনি ধীরে ধীরে কথা বলতে হবে, মিশতে হবে। দেখবেন নতুন করে স্বপ্ন আসবে, ভালো লাগা তৈরি হবে। জানি অনধিকার চর্চা হচ্ছে, ছোট মুখে বড় বড় কথা বলে ফেলছি। আমার কোনো ভুল হলে দুঃখিত। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো মনে হচ্ছে। যাই হোক, আমি আগেই বলেছি আমার স্ত্রীকে ছাড়া আর কোনো মেয়েকে আমি ভাবতে পারি না। আপনার স্ত্রীও কিন্তু চাইবেন না ওনার মৃত্যুর পর আপনার মতো একজন ইয়াং মানুষ অবিবাহিত থাকুক, জীবনটা এইভাবে কাটিয়ে দিক। উনি নিশ্চয়ই চাইবেন আপনি সুখে শান্তিতে থাকুন। তাছাড়া কতদিন এইভাবে স্কুল শেষে আবার নিজেও রান্নাবান্না করবেন? আপনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে টেবিলে খাবার পেতে চান না? সন্ধ্যায় কেউ আপনার জন্য চা নিয়ে এসে পাশে বসুক চান না? ভেবে দেখুন কত সুন্দর হতে পারে আপনার জীবনটা। ভালো থাকো, আর কোনো কথা নয়। আমি মেসেজ দিয়েছিলাম অসুস্থ কিনা জানতে, আর কোনো কথা নেই আমার। বলে সে ডাটা অফ করে দিল। মেয়েটি তার মাথা নষ্ট করে দেবে মনে হচ্ছে। ক্ষীণ সময় পর পুনরায় ভাবে, সত্যিই তো তার দিন দিন কেমন যেন চিন্তা ভাবনা পাল্টে যেতে শুরু করেছে। যেন নতুন কোনো অনুভূতি তৈরি হচ্ছে হৃদিকে ঘিরে। এই ভাবনাগুলো মাথায় আসতেই তার মনে নতুন একটা ভয় বাসা বাঁধতে শুরু করলো। এই ভয় দূর করতে আর মাথা থেকে হৃদির চিন্তা সরাতে মোবাইল রেখে চলে গেল সে রোজকার কাজকর্মে। সকাল 9:30। হৃদি ছাদে চলে এলো। কিছুদিন থেকে এই রকমই করছে সে। কখন স্যার এদিকে আসবেন সেই অপেক্ষায় পায়চারি শুরু করলো। মিনিট 5 পরেই শিমুল গাছের নিচ দিয়ে অহনকে আস্তে দেখে ছাদের দেওয়ালের পাশে বসে গেল সে। শুধু চোখটা বের করে তাকিয়ে রইল। আজ তার পরনে ব্লু কালার টি শার্ট আর জিন্স পরেছে। বেশ লাগছে দেখতে। কাছাকাছি আসার পর
রিদি স্পষ্ট দেখতে পাচ্ছে অহন স্যার বারবার বারান্দার দিকে তাকাচ্ছেন। বেশ মজাও পাচ্ছে রিদি। স্যার কি তার প্রতি খানিকটা দুর্বল হতে শুরু করেছেন? নিশ্চয়ই তাই। রিদি অনুভব করতে পারে সেটা। মাঝে দুষ্টুমি চাপল ওর। হোয়াটসঅ্যাপে মেসেজ দিল সে। এত দেখার মন চাইলে বিয়ে করে নিন, সারাদিন নয়ন ভরে দেখতে পারবেন। আমারও আর মায়ের বকা শুনে বারান্দায় বসে দেখতে হবে না। অহন পকেট থেকে মোবাইলটা বের করেছে। ও এখান থেকে দেখতে পাচ্ছে সেটা। মোবাইল হাতে নিয়ে মেসেজ সিন করে পুনরায় ঘুরে বারান্দার দিকে তাকালো। কই, কাউকে তো দেখতে না পেয়ে রিপ্লাই দিল। এসব ফাইজলামো কথাবার্তা আমি পছন্দ করি না দিদি। কিন্তু আমারও খুব পছন্দ। প্রিয় মানুষের সাথে একটু ফাজলামো না করলে হয়? আমি তোমার স্যার, বুঝে শুনে কথাগুলো বলো। এত স্যার স্যার করবেন না। আমি আপনার কাছে স্কুলে পড়িনি, টিউশনে কয়েকদিন পড়িয়ে খুব স্যার হয়ে গেছেন। 2 দিন পড়ালেও স্যার। থাকুন আপনার স্যার নিয়ে। যাকে দেখে প্রেম পায় তার সাথেই তো প্রেম করতে হবে। তোমার এসব ফাইজলামো বন্ধ করো। তোমার কি মনে হয় এখন আমার এসব প্রেম প্রীতির বয়স? না, বিয়ের বয়স। করবেন বিয়ে? তোমার রিপ্লাই দেওয়াই ভুল হয়েছে। তো দিচ্ছেন কেন? অফলাইন দেখলো এবার। দৃষ্টির সীমানার বাইরেও চলে গেছেন উনি। হৃদি রুমে এলো। তার ভীষণ ভালো লাগে এভাবে কথা বলতে। যেমন যেন এক অধিকার কাজ করে ভেতরে। এভাবে কথা বলার যে সে অধিকার রাখে। স্যার যাই বলুক, ব্লক দেবে না তাকে, কাউকে বলবেও না। এইটুকু আশ্বস্ত যেন তার ভেতর থেকে কেউ তাকে করেছে। আজকাল অনুভব করতে পারে স্যারও তাকে পছন্দ করতে শুরু করেছে। মানুষটির মনের দরজায় কঠিনভাবে বন্ধ ছিল। নতুন করে হৃদির প্রেম জাগাতে হবে। মরুভূমিতে সবুজ বৃক্ষরোপণও করতে হবে। একটা গানের কথা মনে পড়ে গেল হৃদির। সে ইউটিউবে সার্চ দিয়ে বের করে সেটা শুনতে শুরু করলো। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। গানের লিঙ্কটা অমরনের হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিল সে। এরপর পুরো দুপুর একা একা এই গানটি গুনগুন করে গিয়ে কাটালো হৃদি। বিকেলের দিকে তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। অমর স্যার যখন তাকে পড়াতে এলেন তখন সে নতুন মোবাইল পেল। স্পেন থেকে একজন দেশে এলে ওর কাছে দিয়ে পাঠায় বাবা। সে মোবাইলের সমস্ত কিছু স্যারের মাধ্যমে শিখতে হয়েছিল। মোবাইলের কিছু বুঝতো না হৃদি। মা সেটা জানেন, তাই সে গিয়ে সুলতানা বেগমকে বলল, আম্মা, আমার ফেসবুকটাই কি জানি হয়েছে, ঢুকতে পারছি না, কিছুতেই কিছু হচ্ছে না। তুমি একটু অহন স্যারকে কল দিয়ে বলো না ক্লাস থেকে ফেরার পথে আমাদের বাসায় উঠতে। সুলতানা বেগম রান্নাঘরেই ছিলেন। ধমকের সুরে বললেন, ভালো হইছে, ফেসবুক গেছে, মোবাইলও যাক। সে কাঁদো কাঁদো গলায় বলল, এমন করো না তো আম্মু, কাল রাত থেকে এমনিতেই ঢুকতে পারতেছি না, দাও না একটা কল। তো তুই দে, আমাকে বলতেছিস কেন? আমি বললে কি উনি আসবেন? আর স্যারকে আমি কিভাবে বলবো আমার ফেসবুক ঠিক করতে এসে দিতে? বাবা, এইটা দেখে আবার বুঝিস। দাও না আম্মু, তুমি এখন সুযোগ পেয়ে লেগে গেছো। দে, কল ধরিয়ে দে, তোর জ্বালায় আমি আর বাঁচছি না। হৃদি মুচকি হেসে স্যারকে মায়ের সাথে কল ধরিয়ে দিল। সুলতানা বেগম কথা বললেন অহনের সাথে। সে আসবে বেলায় 3টার আগে হৃদি নিজে হাতে নুডলস বানালো অহনের জন্য। গোসল করে সাজগোজ করে ভালো জামা কাপড় পরল সে। 3:30 বাজতেই সে বারান্দায় না গিয়ে মনে মনে অপেক্ষা করতে শুরু করলো। ঠিক 3:40 তাদের দরজায় নক পেয়ে দ্রুত পায়ে এগিয়ে গেল হৃদি। খুলে দিল দরজা। অহন দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। মধ্যবয়সী পুরুষ মানুষের সৌন্দর্যটা অন্যরকমই হয়। সেটাই বুঝি প্রেমে পড়ল হৃদি। কি হলো? সরে দাঁড়াও। জি আসুন। অহন গিয়ে ড্রয়িং রুমে বসে বলল, কি হয়েছে তোমার ফোনে? দেখি আনো। হৃদি সামনে দাঁড়িয়ে গিয়ে নরম গলায় বলল, এত তাড়াহুড়ো করছেন কেন? দেখবেন পরে। আমি আপনার জন্য নিজ হাতে নুডলস বানিয়েছি, নিয়ে আসি, বসুন। না, আমি কিচ্ছু খাবো না এখন। আম্মু অপেক্ষা করবে। ভাত খেতে তো বলছি না, বসুন, আসছি। না, বলছি তোমাকে, আমি শুধু আন্টির কল পেয়ে এলাম। ও আচ্ছা, আপনি কি তাহলে বালতিসা মার্কা পরিদের বিশ্বাস করতে শুরু করেছেন নাকি? খাবারের সাথে কিছু মিশিয়ে আমি জাদু করব না। এতটাও ছেঁচড়া মেয়ে হৃদি নয়। শেষের কথাটা শুনে চুপ হয়ে গেল অহন। হৃদি গিয়ে ট্রেতে করে চা এবং নুডলস নিয়ে এসে বসল। সুলতানা বেগম শুয়েই পড়েছিলেন। তিনিও উঠে এসে ভালো মন্দ কথা বলে গেলেন। হৃদি পাশে বসে অহনের সাথে নুডলস খেলো, চাও খেলো। তার ভীষণ ভালো লাগছে আজ। মানুষটাকে আপন কেউ লাগছে। নুডলস আর চা শেষ করে অহন বলল,
আমি উঠলাম তাহলে। হৃদি ভ্রু কুচকে তাকিয়ে বলল। আমার মোবাইল দেখা তো এখনো বাকি। অহন ওর দিকে তাকিয়ে নিচু গলায় বলল। আমি ভালো করে জানি এটা তোমার নাটক ছিল। হৃদি ফিক করে হেসে বলল। আর একটু বসুন না। বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আন্টি কিন্তু সবই বুঝবে। কেউ কিছু বুঝবে না। আমি উঠলাম। বলে অহন উঠে দাঁড়াতে হৃদি ওর পথ আঁকলে ভীষণ অধিকার নিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে বলল। যেতে দেব না। কি পাগলামো শুরু করেছো? আন্টি দেখে ফেলবে এসে। তাহলে বলুন আজ রাতে আপনি খাওয়া দাওয়া শেষে ফ্রি হয়ে কল দিবেন। আমরা প্রতিদিন রাতে ফোনে কথা বলবো। ইস কি যে ভালো লাগবে। অহন দাঁত কটমট করে তাকিয়ে ওকে ঠেলে সরিয়ে রুমের বাইরে গিয়ে বলল। আন্টি কোথায়? আমি যাচ্ছি। উনি রান্নাঘর থেকে বললেন। আচ্ছা বাবা, কষ্ট করলে এসে। না আন্টি, সমস্যা নেই। বলে সে চলে গেল। হৃদির ভীষণ মন খারাপ হলো। সে তাড়াতাড়ি দোতলার বারান্দায় গিয়ে তাকিয়ে রইল অহনের দিকে। ও তাকে ঠেলে সরিয়ে চলে গেছে বলে চোখে জলও এখনো ঝাপসা হয়ে এলো। অহন গেটের বাইরে গিয়ে পিছু ফিরে বারান্দায় তাকায়। চোখে চোখ পড়ল তাদের। হৃদি ছেলে মানুষই রাগ দেখিয়ে চলে এলো বারান্দা থেকে। যেন তার এই রাগে অহনের অনেক কিছু যায় আসে। সে ওর রাগ ভাঙাতে ছুটে আসবে, কিন্তু কিছুই হলো না। হৃদি মন খারাপ করে বিছানায় পড়ে রইল সন্ধ্যা অবধি। হৃদির চোখ কি খানিক ভেজা ছিল? নিশ্চয়ই তাই। চোখে চোখ পড়ার পরও ওর চলে যাওয়া আরও ধৃত করলো এই সম্ভাবনাকে। অহন ক্ষীণ সময় রাস্তায় দাঁড়িয়ে রইল। তার মনটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। মেয়েটি পাগলামি করছে ঠিক আছে, তাই বলে কান্নাকাটির পর্যায়ে চলে গেল। সে অনড় থাকবে কি করে? সে তো ঠেলে বের হয়ে এসেছে যেন হৃদি প্রশ্রয় পেয়ে বাড়াবাড়ি আরও বাড়িয়ে না দেয়। তাই মনে এই ক্ষীণ খচখচ নিয়ে সে বাড়িতে ফিরে এলো। এসে আর মায়ের রুমেও গেল না, কাপড় চেঞ্জ করলও না। বিছানায় বিষণ্ণ মনে পড়ে রইল। হৃদির চেহারা বারবার চোখে ভাসছে, ওর সুবাস নাকে আসছে। আজ যখন দরজা খুলে গিয়ে দাঁড়ালো, ওকে দেখে অহনের হৃদয়ে কেমন এক অদ্ভুত শিহরণ জেগে উঠল। কেমন অদ্ভুত এক ভুবন ভোলানো ভালো লাগা, যেন বহুদিন পর বদ্ধ ঘরের দক্ষিণার দুয়ার সে খুলে দিয়েছে। সেদিকে থেকে হুড়মুড় করে ঢুকছে শীতল হাওয়া। ওর পরনে ছিল কোটি গ্রাউন্ড, কালো গ্রাউন্ডে মাঝখানে শিউলির মতো ছোট ছোট ফুলও আঁকা। কোটি খানিকটা ছাই কালারের কাছাকাছি। খোলা চুলগুলো একপাশে গাল বেয়ে সামনের দিকে এসে পড়েছে। ঠোঁটে রক্তাভ পাতলা লিপস্টিক, ভ্রুর মাঝখানে লাভের মতো ছোট্ট একটা কি যেন ছিল, সেটার নাম জানে না অহন। মেয়েটিকে কি যে মিষ্টি লাগছিল। ক্ষীণ সময়ের জন্য তাকে বাস্তবতার জটিল সমীকরণ ভুলিয়ে ফেলেছিল। মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থেকেছিল সে। আবার যখন ও চা নিয়ে এসে পাশে বসলো, কি অদ্ভুত ছন্দময় ভঙ্গিমায় বসে চা খেলো। কি আভিজাত্য একভাবে সে বসায়। চা খাওয়ায় অদ্ভুত এক মিষ্টি সৌরভ যেন ছড়িয়ে পড়ছিল কামরা জুড়ে। এই বোকা মেয়েটিকে তাকে কেন ভালোবাসে? কে ভেবে ভালোবাসে? সে কি ওর ভালোবাসার যোগ্য? অহন কতদিনই বা এমন রূপবতীর প্রেমে আহ্বান ফিরিয়ে দিবে? সে তো মহাপুরুষও না। একবার যদি মেয়েটি ডাকে ভুল করে সাড়া দিয়েও দেয়, কি হবে এর ভবিষ্যৎ? হৃদির পরিবার কি মানবে? হয়তো তার একটি ভালো চাকরি আছে, জায়গা সম্পত্তিও আছে, শিক্ষিত ছেলেও সে, তবুও সে বিপত্নী। পরিবারের পাশাপাশি সমাজ, ওর আত্মীয় স্বজন তো মানবে না। এসব ভাবতে ভাবতে সে এক অদ্ভুত ঘোরের ভিতরে চলে গেছে। আসরের আজান তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। উঠে বসলো সে, মায়ের রুমেও গেল। কথাবার্তা সেরে তাড়াতাড়ি হালকা নাস্তা দিল তাকে। সেও খেয়ে নামাজ পড়ে নিল। বিক্ষিপ্ত মনকে স্বাভাবিক করতে সে আজ বাইরে বের হলো। হাঁটলো এদিক ওদিক, গিয়ে বসলো মহুমা নদীর তীরে। সূর্য ডোবার আগের আকাশে অপূর্ব রূপ উপভোগ করে পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে এসে রান্নাবান্না শেষ করতে এবার এশার আজানও হয়ে গেল। হাতের কাজ শেষ করে নামাজ পড়ে মোবাইল হাতে নিয়ে বিছানায় শুয়ে দেখে হৃদি হোয়াটসঅ্যাপে একটা স্টোরি দিয়েছে। প্রতিটি মানুষের আত্মসম্মান বোধ থাকে, অহমিকা থাকে। কেউ তাকে ছোট করে কথা বললে তার প্রচণ্ড রাগ হয়। সেই মানুষই আবার কাউকে এতটাই ভালোবেসে ফেলতে পারে যে নিজেকে একেবারে সস্তাভাবে ওর কাছে বিলিয়ে দিতে চায়। ওর সকল যত্নের দায়িত্ব নিতে চায়, আদর করে আদর করতে চায়, দেহে প্রাণ থাকা পর্যন্ত পাশে থাকতে চায়। দুঃখের ব্যাপার হলো একেবারে সস্তাভাবে